দেশের বাজারে অফিসিয়াল চ্যানেলে ভিভো V30 লাইট স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল এবং সৌভাগ্যক্রমে আমার হাতে একটা রিভিউ নিট চলে এসেছে। সো দেশের বাজারে কিন্তু ভিভোর কিন্তু অনেক ইউজার রয়েছে। তো আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যে স্মার্টফোনটা কেনা উচিত হবে কিনা, তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা। সুতরাং আজকের ভিডিওটি আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে বিকজ ইটস গোয়িং টু বি ফান। আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেকভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় ভিভো V30 লাইট স্মার্টফোনটির একটি ফুল রিভিউ। তো এই ভিভো V30 লাইট স্মার্টফোনটা কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক নিয়ে বাজারে হাজির হয়েছে। আমার হাতে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক কালার। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক, বাট যখন এটাতে কোনো আলো পড়ে ফোনটা কিন্তু খুব ডিপ ব্লু কালার ধারণ করে এবং একই সাথে এই ক্যামেরার হাউজিং এর এখানে যে হালকা গোল্ডেন অ্যাকসেন্ট রয়েছে, এই দুটো কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। ফোনের ব্যাক প্যানেলে আপনারা একটা প্যাটার্ন লক্ষ্য করবেন। এই রকম একটা প্যাটার্ন কিন্তু আমি ইউজুয়ালি ভিভোর প্রিভিয়াস কিছু ডিভাইসেও দেখেছি, হয়তো বা তাদের পছন্দের একটা প্যাটার্ন ডিজাইন এটা। তবে বিশেষভাবে আমার কাছে ভালো লেগেছে যে এই ব্যাক প্যানেলটা কিন্তু গ্লাস ব্যাক প্যানেল এবং ম্যাট ফিনিশ করে দেওয়া। সো আঙ্গুলের ছাপ পড়বে না, কিন্তু ফোনটা কিন্তু কিছুটা পিচ্ছিল হয়ে গেল। এই ফোনটার যে প্লাস্টিক ফ্রেমটা ইউজ করা হয়েছে এখানেও গ্লসি একটা কালারের ফিনিশিং দেওয়া হয়েছে। ফোনটা কিন্তু খুব বেশি একটা মোটা না, মাত্র 7.7 মিলিমিটারের স্লিম এবং এটার ওজন হচ্ছে মাত্র 186 গ্রাম। আবার সাথে কিন্তু IP54 এর ডাস্ট এন্ড ওয়াটার প্রোটেকশন আছে। সো দ্যাটস ওয়াই এই ফোনটাকে এক হাতে ব্যবহার করা আমার কাছে লম্বা সময়ের জন্য প্যারাদায়ক মনে হয় নাই। তবে চারদিকে যেহেতু ফ্ল্যাট ডিজাইন, যেটা বর্তমান ডিজাইন ট্রেন্ডে চলতেছে, এটার কারণে এই ফোনটাকে এক হাতে সব দিকে রিচ করাটা একটু কঠিন মনে হয়েছে। ফোনটার পোর্ট সিলেকশনে যদি আমরা দেখতে আসি, নিচে দেখতে পাবো সিম ট্রে স্লট, যেখানে আপনারা এসডি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন অথবা দুইটা সিম। মাইক্রোফোন আছে, টাইপ সি পোর্ট আছে, মেইন স্পিকার আছে, রাইট সাইডে আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, উপরের দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং লেফট সাইডে ফাঁকা। বাই দ্য ওয়ে এই ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে সামনের দিকে ইয়ারপিসটা হচ্ছে সেকেন্ড স্পিকারটা। আর এটার স্পিকারটা শুধুমাত্র স্টেরিও হয়ে খানতো না, ভিভো এই ফোনটাতে যেটা করলো যে এই স্পিকারগুলোকে অ্যাম্প্লিফাই করে দিয়েছে 300% পর্যন্ত ভলিউম। এর ফলে এটার স্পিকারের সাউন্ডটা অনেকটাই লাউড হয়েছে। যদিও এখানে যে ট্রিকটা আসলে তারা ইউজ করতেছে সেটা হচ্ছে যে 100% পর্যন্ত অ্যাকচুয়াল যেটা এর ক্যাপাবিলিটি সেটা এটা প্রদান করে, কিন্তু 200% বা 300% যখন আপনি যাবেন তখন এটা সাউন্ডের ট্রেবলগুলোকে অনেক বেশি বুস্ট করে, বেজের পরিমাণটা অনেকটাই কমে যায়। এর ফলে যেটা হয় যে আপনি যখন কোনো ক্রাউডেড এরিয়াতে থাকবেন তখন এটার স্পিকারের সাউন্ডগুলোকে বুঝতে আপনার খুব একটা অসুবিধা হবে না। আদারওয়াইজ আপনারা যদি স্পিকারের থেকে অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটিটা যদি পেতে চান তাহলে 100% ভলিউমই ইউজ করা লাগবে। ভিভো কিন্তু এই স্মার্টফোনটার বেলায় বেশ বড় রকমের একটা ক্লেম করে বসে আছে, যেটা দেখে আমি নিজেই অবাক হয়েছি। তো ঘটনা হচ্ছে যে এই ফোনটাতে যে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহৃত হয়েছে, এইটা তারা ক্লেম করতেছে 4 বছর পর্যন্ত আপনাকে 80% এর বেশি ব্যাটারি হেলথ প্রোভাইড করবে। আবার তারা এই ফোনের সাথে কিন্তু 80 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার দিয়েছে। সো আমরা জানি যে এই ধরনের হাই স্পিড চার্জিং কিন্তু ব্যাটারি হেলথের জন্য খুব একটা সুবিধার না। সেখানে ভিভো পুরোপুরি উল্টা একটা কাজ করেছে, তারা ক্লেম করতেছে এই ফোনটা আপনাকে 4 বছর পর্যন্ত 80% প্লাস ব্যাটারি হেলথ দিবেই দিবে। এই ব্যাপারটা শুধুমাত্র প্রযোজ্য স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ ফোন কেনার থেকে পরবর্তী 4 বছরের মধ্যে। যদি এর মধ্যে 80% এর নিচে ব্যাটারি তাও নেমে যায় স্বাভাবিক ব্যবহারের পরও, তাহলে কোন প্রকার খরচ ছাড়া আপনাকে এই ফোনের ব্যাটারি ফ্রিতে প্রতিস্থাপন করে দেওয়া হবে এই কার্ডটির মাধ্যমে, এবং এই সুবিধাটা আপনারা শুধুমাত্র একবারই গ্রহণ করতে পারবেন। ও আর বাই দ্য ওয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 45 মিনিট সময় লাগে। ফোনটার সামনের দিকে আমরা দেখতে পাবো 6.67 ইঞ্চ সাইজের 120 হার্টজ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি বেশ ভালো, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সো কালারগুলো বেশ ভাইব্রেন্ট এবং এটার গ্যামার রিপ্রোডাকশনটাও বেশ অ্যাকুরেট। ওভারঅল ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা আপনার কাছে ভালো লাগবে। তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। চলে আসবো হার্ডওয়্যার সেগমেন্টে, যেখানে আমরা স্মার্টফোনটার ভেতরে পেতে যাচ্ছি স্ন্যাপড্রাগন 685। এই এসওসিটাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। চলুন প্রথমে আপনাদেরকে এই ফোনের বেঞ্চমার্ক রেজাল্টসগুলো দেখাই, তারপর কিছু গেমিং পারফরমেন্স এবং লাস্টলি ব্যাটারি ব্যাকআপটা আপনাদেরকে শোনাবো। ফোনটি অ্যান্ড্রয়েডে প্রায় স্কোর করেছে 3,60,000, গিগবেঞ্চে স্কোর করেছে সিঙ্গেল করে 474, মাল্টি করে 1554, 3D মার্ক ওয়াইল্ড টাইপ এবং ওয়াইল্ড টাইপ এক্সট্রিমে যথাক্রমে 645 এবং 137 স্কোর করেছে। এবং লাস্টলি এটার ইন্টারনাল র্যাম রোম স্পিডটা দেখতে পাচ্ছেন, এটা UFS 2.2 ইকুইভ্যালেন্ট। তো গেমিং এর প্রসঙ্গে যদি আসি, প্রথমে একটু হাই ডিমান্ডিং গেমসটাই খেলতে চাই, সেটা হচ্ছে পাবজি। এবং সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 30 FPS পর্যন্ত এটা সাপোর্ট করে অ্যাট স্মুথ গ্রাফিক সেটিংস। অ্যান্ড অলসো এই ফোনে কিন্তু জাইরোস্কোপ সেন্সর আছে, যেটা আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি ভালোই মনে হইলো। যাই হোক, এই 30 FPS গেমিং এক্সপিরিয়েন্সটা আসলে আহামরি কিছু না অবশ্যই। সো এই পাবজি টাইপ হাই এন্ড গেমসগুলো এই ফোনের জন্য সুইটেবল না। দ্যাটস ওয়াই এরপর একটা লাইট ওয়েট গেমস খেলেছি, যেটা হচ্ছে
র্যালি হরাইজন নামটা। তো এই গেমসটা এই ফোনে বেশ ভালো চলেছে, 60 এফপিএস পাওয়া গিয়েছে। দ্যাট মিনস আপনার এই ফোনটাতে ছোট থেকে মাঝারি আকারের গেমসগুলো খেলতে পারবেন। এরপর এই ফোনটাতে আমি বেশ দারুণ একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বেঞ্চমার্ক টেস্টিং প্লাস গেমিং প্লাস ক্যামেরাতে ছবি তোলা এই ধরনের হেভি কাজ করার পরেও আমি মোটামুটি এই ফোনটা থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এই ফোনটাতে যদি আপনারা একটু লাইট ওয়েট পুশ দিতে পারেন তাহলে দেখা গেছে যে ইজিলি 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনটাতে রান করছে ফানটাচ ওএস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। এই ইউআই এর মধ্যে বেশ কিছু সুন্দর উইজেট কালেকশন আছে এবং সেটিংস এর ভেতরে গেলে বেশ কিছু কাস্টমাইজেশনের এবিলিটি আছে। ফোনটাকে ইউজ করে মোটামুটি লাইট ওয়েটই মনে হইলো, তবে এটার মধ্যে বেশ কিছু ব্লোটওয়্যার প্রি ইনস্টলড করা আছে যেগুলো চাইলে আনইনস্টল করা যাবে, তবে না দিলেই ভালো হইতো। এবার চলে আসতে চাই ফোনটার ক্যামেরা সেগমেন্টে। আপনারা এখানে তিনটা ক্যামেরা দেখতে পাচ্ছেন হয়তোবা, যদিও এখানে বেসিক্যালি ইউজেবল একটাই ক্যামেরা আছে, যেটা হচ্ছে এই মাঝের ক্যামেরাটা, যা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের একটা ক্যামেরা। উপরে যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে এটা একটা সহকারী ক্যামেরা লেন্স, যেটা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে এটাকে হেল্প করে। আর নিচে যেটা আছে এটা হচ্ছে ফ্লিকার সেন্সর। আর সামনের দিকে আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো চলুন আপনাদেরকে এই ক্যামেরার কিছু পিকচার স্যাম্পল দেখাই। তো ডে লাইটে এই ক্যামেরা তার বেস্ট পসিবল রেজাল্টটা দিতে পারে ইন টার্মস অফ ডিটেলস এবং হাই ডাইনামিক রেঞ্জ। তবে কালারের প্রোডাকশনটা আমার কাছে মনে হয়েছে যে সবসময় একটু ওয়ার্ম টোন বা একটু ওয়ার্ম সাইডে থাকতে পছন্দ করতেছে এই ক্যামেরাটা, হুইচ ইজ ওয়াই এই ক্যামেরার ছবিগুলোর কালারের প্রোডাকশন একদম 100% অ্যাকুরেট না। এটা একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে ছবিতে, যেটা আসলে পার্সোনাল প্রিফারেন্সের উপর ডিপেন্ড করবে, কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো নাও লাগতে পারে। ইনফ্যাক্ট এই ক্যামেরাটা দেখা গেছে যে একই সিচুয়েশনে একই অবজেক্টের ছবি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলেই কালারের বেশ ভালো রকমের একটা চেঞ্জ করে ফেলতেছে, যেটা আপনারা এখন এই রেজাল্টস গুলো দেখলে বুঝতে পারবেন। সো এই কালারের ইনকনসিস্টেন্সিটা আসলে আমার মনে হয় ভিভো এই জায়গাটাতে আরেকটু কাজ করতে পারতো। তবে যখন আলো কমে আসবে অর্থাৎ লো লাইটে তখন কিন্তু মোটামুটি ভালোই গ্রেইন এবং নয়েজ দেখতে পাবেন, যেটা আবার এই ফোনের নাইট মোড দিয়ে সলভ হয়ে যায়। নাইট মোডে নয়েজ এবং গ্রেইন কমার পাশাপাশি কালার রিপ্রোডাকশনটা কিন্তু বেশ অ্যাকুরেট হয়ে যায়, এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। এবং মোস্টলি এটা লো লাইটে অ্যাকুরেট সিনারি রিপ্রেজেন্টেশনটা করতে পারে। সো এই দিক থেকে আমার কাছে ভালো লাগলো ক্যামেরাটা। আদারওয়াইজ লো লাইটে হচ্ছে আপনার মোটামুটি ভালোই আলোর পরিমাণ থাকতে হবে যদি ভালো রেজাল্ট পেতে চান। যেমন এই ইনডোর ছবিগুলো যদি দেখেন এখানে প্রচুর আলো ছিল, দ্যাটস ওয়াই এই জায়গায় বেশ ভালো রকমের রেজাল্ট পাওয়া গেছে। তবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা আমাকে বেশি ইমপ্রেস করেছে, স্পেশালি স্কিন টোনটা এবং ওভারঅল ডিটেলস খুবই সুন্দর। আবার ফ্রন্ট পোর্ট্রেটটাও খুবই দারুণ, ব্যাকগ্রাউন্ড ব্লারটা বেশ রিয়েলিস্টিক লাগে। বাট আনফরচুনেটলি ফ্রন্ট পোর্ট্রেটে আসলে এইচডিআর অ্যাপ্লাই হয় না, যেটা হইলে আসলে আরেকটু সুন্দর লাগতো। বাট এনিওয়েজ নর্মাল ক্লিকগুলোতে এইচডিআর অ্যাপ্লাই হয় এবং ওভারঅল এটার ফ্রন্ট ক্যামেরাটাই আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে। এরপর আপনারা ভিডিওতে এখানে সর্বোচ্চ 1080p 30 fps রেকর্ড করতে পারবেন। লাকিলি এটাতে ইএস সুবিধা আছে। সো টুকটাক হেঁটে হুটে ভিডিও করতে গেলে এটাতে শেক টেক তেমন একটা দেখা যাবে না। এবং ইএসটা আমার কাছে মনে হলো মোটামুটি ভালোই কাজ করেছে। তবে লো লাইটে আসলে কিছুটা নয়েজ এবং গ্রেন দেখতে পাওয়া যায়। তো এই ছিল ভিভো V30 লাইটকে নিয়ে আমার সম্পূর্ণ আলোচনা। এই ফোনটা আমাদেরকে কি কি প্রোভাইড করতেছে সেটা তো আমরা জানলাম। এখনো জানা হয় না যেটা, সেটা হচ্ছে এই ফোনের প্রাইস এবং প্রি বুকিং রিলেটেড কিছু ফ্যাসিলিটিস। তো প্রথমে বলতে হয় এটার প্রাইস, যেটা হচ্ছে 32,999 টাকা, বলতে পারেন 33,000 টাকা। তো আগামী 6 থেকে 10ই মে এই ফোনটা বাজারে আপনারা প্রি বুক করতে পারবেন এবং যদি আপনি প্রি বুক করেন তাহলে এই স্মার্টফোনটা আপনি একটা গিফট বক্স সমেত পেয়ে যাবেন, যার ভেতর আপনারা এই রিরো L13 TWST পাবেন, যেটা বাজারে ইউজুয়ালি 1899 টাকায় পাওয়া যায়। তাছাড়া প্রিবুক করলে কিন্তু আপনারা 180 দিনের রিপ্লেসমেন্ট অফার পাচ্ছেন। এই অফারে 180 দিনের মধ্যে যে কোনো কারণে যদি হাত থেকে পড়ে ডিসপ্লে ভেঙে যায় তাহলে ফ্রি অফ কস্ট আপনারা ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এই অফারের দাম সাধারণত 999 টাকা, আবার ডিসপ্লে খরচও কিন্তু প্রায় 8,000 টাকা। সো এটা কিন্তু ভিভো একদম ফ্রি দিচ্ছে প্রি অর্ডারে। যাই হোক, আপনারা আরো বিস্তারিত যদি জানতে চান এই ব্যাপারগুলোতে তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো ভিজিট করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা আপনাদের মন্তব্য এই স্মার্টফোনটির ব্যাপারে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে হিট দ্য লাইক এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।